এইটা কি এত কিছু করার দরকার আছে? এত কিছু করার তো দরকার নেই। আমরা কি জানি এনি ইজ ইকুয়ালস টু এনি। প্রবলেমটা সুন্দর। এটা আসলে করতে ক্যালকুলেটরও লাগে না। এই ম্যাথটা যদি অন্য কোনো ভার্সিটিতে আসতো যেখানে ক্যালকুলেটর নাই, সেটার ক্ষেত্রে আমরা অ্যাজাম্পশন করেই ম্যাথটা মিলাইতে পারতাম। গ্লুকোজের ক্ষেত্রে দেখা যায় হচ্ছে সিএইচও থাকে, অ্যান্ড ফ্রুক্টোজের ক্ষেত্রে হচ্ছে সিও থাকে, মানে হচ্ছে এটা অ্যালডিহাইড মূলক থাকে, এটা গিটোনীয় মূলক থাকে। তো এটা পরস্পর কি কার্যকরী মূলক সমান। আচ্ছা, অত ডেপথে না যাই। ইউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা ই এর মান হচ্ছে 1। যে এক্সের ভ্যালু আসলে মানে এক্স কী হইলে আমরা এই 3টে উৎপাদ পাবো। ভিডিও পজ করো, চিন্তা করো যে 1 million zillion jillion dillion cotillion times later. আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আমি মুশফিক আলভি, বর্তমানে পড়াশোনা করছি বুয়েট সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো গত ক্লাসে আমরা বুয়েট 24-25 সেশনে আসা কেমিস্ট্রি রিটেন কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা কথা বলবো সাস 24-25 সেশনে আসা কেমিস্ট্রি এমসিকিউ সলিউশন নিয়ে। তো অ্যাগেইন ক্লাস শুরু করার আগে আমি তোমাকে সাজেস্ট করবো হচ্ছে খাতা অ্যান্ড কলম নিয়ে বসতে। আমার সলভ করে দেওয়ার আগে তোমরা হচ্ছে অন্তত একবার ট্রাই করে নেওয়া, অ্যান্ড যদি এরপরে সলভ করতে না পারো তাহলে হচ্ছে সলভ দেখে নেওয়া। তো চলো শুরু করি। তো আমাদের প্রথম প্রবলেম বলে দেওয়া আছে 25°C টেম্পারেচারে MOH2 এর কেএসপির মান হচ্ছে এত। তো সম্পৃক্ত দ্রবণের পিএইচ কত? আচ্ছা, এইখানে প্রথম যে বিষয়টা বোঝার আছে যে MOH2, এইটা থেকে আমরা কি বের করতে পারি, মানে সরাসরি কি বের করতে পারি? সরাসরি আমরা হচ্ছে পিওএইচ বের করতে পারি, তো পরে পিওএইচ থেকে হচ্ছে পিএইচ বের করতে পারি। আচ্ছা, তো এইটা করার জন্য হচ্ছে কেএসপি ইকুয়েশন বা অত কিছু লেখার দরকার হয় না, বাট আমি ট্রাই করবো হচ্ছে এটা লেন্দি প্রসেসেই করে দেওয়ার ক্ষেত্রে। তো MOH2 এটাকে যদি আমরা ভাঙি তাহলে হচ্ছে আমরা কী পাই? M2 প্লাস প্লাস 2OH মাইনাস, এটা হচ্ছে 2S এস, এটা হচ্ছে মাইনাস এস। ওকে, তো এটা কেএসপি ইকুয়েশন কী হবে? কেএসপি হবে হচ্ছে 4S3। তো 4S3 হচ্ছে কেএসপি হলে তো এস এর ভ্যালু কত আসে? এস সমান সমান হচ্ছে কিউবিক রুট অফ 5 × 10⁻16 ডিভাইডেড বাই হচ্ছে 4, রাইট? 4ই তো, হ্যাঁ। তো এটাই ক্যালকুলেশন করলে কি আসবে? 5 × 10⁻6 মোলার, রাইট? তো এখন আমাদের অক্সিজেন মানে অক্সিজেন না অ্যাকচুয়ালি, মানে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা কত হবে? হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা হচ্ছে 2H। হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা হচ্ছে 2H। তো 2H সমান কত আসে? 5 × 10⁻6 × 2 ইন্টু হচ্ছে 10 × 10⁻6, বা এটাকে এভাবে বলা যায় 10⁻5। ওকে, মোলার। তো চলো এবার হচ্ছে আমরা পিএইচ বের করি। যেহেতু আমরা এটার পিওএইচ পাইতেছি, তো পিএইচ বের করার ইকুয়েশনটা আমাদের কী হবে? মাইনাস লগ, তো মাইনাস মাইনাসে প্লাস হবে, মাইনাস লগ পিওএইচ অ্যাগেইন 14 প্লাস লগ 10⁻5। 10⁻5 -5 যদি কমন আসে তাহলে লগ এটার ভ্যালু হচ্ছে 1 আসে, তো এটা হবে 9। ওকে, তাহলে অ্যান্সার কি 9 আসে? হ্যাঁ, অ্যান্সার 9 আসে। তো এইটা অন্যভাবে হচ্ছে অ্যাজাম্পশনও করা যায় যে কাইন্ড অফ এইটার ক্ষেত্রে মানে এই ম্যাথটা যদি অন্য কোনো ভার্সিটিতে আসতো যেখানে ক্যালকুলেটর নাই, সেটার ক্ষেত্রে আমরা অ্যাজাম্পশন করেই ম্যাথটা মিলাইতে পারতাম। কীভাবে দেখো, এইখানে MOH আছে, রাইট? যেহেতু হাইড্রোক্সিল আয়ন আছে, তাহলে আমরা বলতে পারি যে ইস অবভিয়াসলি বেসিক একটা সলিউশন হবে। তো বেসিক সলিউশনে পিএইচ অবভিয়াসলি 7-এর চেয়ে বেশি হবে। তো এখানে একটা পিএইচ দেওয়া আছে 3, পিএইচ 3 দেওয়া আছে, আরেকটা দেওয়া আছে 5, আরেকটা দেওয়া আছে 7, আরেকটা দেওয়া আছে 9। তো এই দুইটা মেইনলি হচ্ছে অ্যাসিডিক নির্দেশ করে, 7 হচ্ছে নিরপেক্ষ বা হচ্ছে নিরপেক্ষ নির্দেশ করে, অ্যান্ড এরপরে বাকি থাকে হচ্ছে 9। তো অবভিয়াসলি 9ই হবে অ্যান্সার। এইটাই তো, এইটা করার জন্য কি আসলে ক্যালকুলেটর বা অন্য কিছুর দরকার পড়ে, বা এটা করতে কি এত এত বড় ক্যালকুলেশন তো করার দরকার পড়ে না, একবার দেখলেই তো হয়তো অনেক ক্ষেত্রে হয়ে যাবে। তো এইগুলো মাথায় রাখবা। তো নেক্সট ম্যাথে যাই আমরা। নেক্সট একটা হচ্ছে বর্ণমূলক কোশ্চেন দেওয়া আছে যে নির্দিষ্ট কক্ষপথে বা শক্তিস্তরে আবর্তনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ এমভিআর হলো। আচ্ছা, এটা তো ইজি, বোর কক্ষপথ থেকে আসছে। এমভিআর সমান সমান হচ্ছে NH/2π। ওকে, তো এইখানে আরও কয়েকটা কিছু আছে যে আমাদের আর এর ইকুয়েশন কী হবে, VAN এর ইকুয়েশন কী হবে, RN ইকুয়েশন কী হবে, EN এর ইকুয়েশন কী হবে, মানে শর্ডিঞ্জার ইকুয়েশন থেকে যেগুলো আসছে এগুলো গুরুত্বপূর্ণ, হয়তো কোনো এক সময় সার্চ দিয়ে দেবে বা অন্য কেউ দিয়ে দিবে। তো এগুলো মাথায় রাখবা, শুধুমাত্র এই একটা মনে রাখলে আসলে কিছু হবে না। তো এই তো অ্যাগেন দ্যাটস অ্যান্সার। তো পরবর্তী প্রবলেমে কী দেওয়া আছে? ব্রোন ট্রাইঅক্সাইডের
ব্রোন ট্রাইঅক্সাইড অধিক পরিমাণ পানির সাথে বিক্রিয়া করলে চূড়ান্ত উৎপাদটি কী হবে? আচ্ছা, তো ব্রোন ট্রাইঅক্সাইডের ক্ষেত্রে যে পানির সাথে যে বিক্রিয়া, এটা দুইটা হয়, দুইটা কেস হয়। একটা হচ্ছে এক্সেস ওয়াটার, একটা হচ্ছে লেস ওয়াটার। তো আমরা আসলে বিক্রিয়াগুলো দেখি যে এক্সেস ওয়াটারের ক্ষেত্রে কী হবে অ্যান্ড হচ্ছে লেস ওয়াটারের ক্ষেত্রে কী হবে। তো এক্সেস ওয়াটারে যদি আমরা হচ্ছে ব্রোন ট্রাইঅক্সাইডের সাথে বিক্রিয়া দিই, ব্রোন ট্রাইঅক্সাইড প্লাস হচ্ছে H2O, তো এইখান থেকে ক্রিয়েট হয়ে যাচ্ছে H3BO3। H3BO3 মানে হচ্ছে বোরিক অ্যাসিড, বোরিক অ্যাসিড। তো এটা যদি আমরা হচ্ছে বিক্রিয়া সমতা করি, এটা হবে 3, এটা হচ্ছে 2, হচ্ছে ব্রোন আছে কয়টা, 2টা, তো 6টা। ওকে, তো অ্যান্ড যখন আমরা লেস ওয়াটারের সাথে বিক্রিয়া দিব তখন মনে রাখবা হচ্ছে এটা তৈরি হবে মেটাবোরিক অ্যাসিড। তো মেটাবোরিক অ্যাসিডের এই বিক্রিয়াটা হবে P2O3 প্লাস হচ্ছে H2O, মেটাবোরিক অ্যাসিড HBO2। তো আমাদের বোরন আছে দুইটা দিলাম। ওকে, তো এইখানে কয়টা আছে, হাইড্রোজেন কয়টা আছে, 2টা আছে, তো সমতা হয়ে গেছে। হ্যাঁ, অক্সিজেন আছে হচ্ছে 4টা। ওকে, সমতা হয়ে গেছে। এটাকে কি বলা হবে? মেটাবোরিক অ্যাসিড, মেটাবোরিক অ্যাসিড। তো অ্যাগেন অ্যান্সার কোনটা? H3BO3। চলো পরবর্তী প্রবলেমে যাই। অক্সাইড থেকে আরেকটা কোশ্চেন আসে। তো আচ্ছা, এই দিকে আরেকটা জিনিস তুমি মাথায় রাখবা যে এটা লাগবে হয়তো ফিউচার কোনো একটা সময়, যে বোরিক অ্যাসিডের তুল্য সংখ্যা এর মান হচ্ছে 1। তো চলো পরবর্তী ম্যাথে যাই। কোন অক্সাইডগুলো উভধর্মী? আচ্ছা, তো কী কী অক্সাইড দেওয়া আছে? লেড অক্সাইড, টিন ডাইঅক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড, টিন ডাইঅক্সাইড, অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড। আচ্ছা, এখানে ভেরিয়েশন মেনলি হচ্ছে 4টা। কী কী আছে? গ্রুপ 14 আছে কী কী? লেড অক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড, একটা হচ্ছে টিন ডাইঅক্সাইড। অ্যান্ড গ্রুপ 13 কি আছে? গ্রুপ 13 কি আছে? অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড। ওকে, তো অ্যাগেন এইগুলোর মধ্যে যে সিলিকন ডাইঅক্সাইডটা, এটা হচ্ছে মোস্ট কমন অ্যাসিডিক একটা অক্সাইড। তো বাকি থেকে কয়টা? বাকি থেকে এই 2টা। আরও অনেক কিছু জানার আছে অক্সাইড দিয়ে, বাট মাথায় রাখো যে এটা হচ্ছে অ্যাসিডিক দিবে আর বাকিগুলো হবে অ্যাম্ফোটেরিক। তো অ্যাগেন অ্যান্সার কোনটা হবে? কী কী আছে? লেড, সিলিকন, অ্যালুমিনিয়াম, এটা। তো অ্যান্সার হবে বি। তো চলো পরবর্তী প্রবলেমে যদি আমরা যাই তাহলে কি বলে দেওয়া আছে? NH3 ও PCl3 অ্যামোনিয়া ও হচ্ছে PCl3 এর বন্ধন কোণ যথাক্রমে কত? তো এইটা দেখলে আমাদের মাথায় কি আসে যে এই 2টা হচ্ছে কীভাবে হাইব্রিডাইজ আছে। আচ্ছা, 2টার যে সেন্ট্রাল অ্যাটম নাইট্রোজেন আর হচ্ছে ফসফরাস উভয়ই হচ্ছে গ্রুপ 15 মৌল। রাইট, গ্রুপ 15 মৌল। তো আউটার শেলে হচ্ছে 5টা করে ইলেকট্রন আছে। তো যদি হচ্ছে আমরা এদের হচ্ছে হাইব্রিডাইজড অরবিটাল দেখি, এটা কি হবে? sp3 সংকরিত। তো sp3 সংকরিতর ক্ষেত্রে মানে একদম বেস লেভেলে গিয়ে হচ্ছে বন্ধন কোণ কত হয়? 109.5 ডিগ্রি, 109.5 ডিগ্রি, রাইট, বা 28 মিনিট বলে অ্যাকচুয়ালি। তো 109.5 ডিগ্রি এদের হচ্ছে বন্ধন কোণ হয়। ওকে, তো আবার এইখানে লোন পেয়ার আছে, এটারও লোন পেয়ার আছে, তো লোন পেয়ার হলে বন্ধন কোণ হ্রাস পাবে। তো অবভিয়াসলি 109.5 ডিগ্রি হবে না, এর চেয়ে হ্রাস পাবে। তো আমাদের অপশনগুলো দেখলে অ্যান্সার বলে দেওয়া সম্ভব। কী দেওয়া আছে? 109.5 ডিগ্রি, 120 ডিগ্রি, 160 ডিগ্রি, 100 ডিগ্রি, 109.5 ডিগ্রি, 100 ডিগ্রি, 160 ডিগ্রি, আবার 120 ডিগ্রি। মানে মোস্ট কমন একটা হচ্ছে কি বলে এটাকে, কম্পাউন্ড। তো এটার আমরা বন্ধন কোণ কত জানি? 107. আচ্ছা, এর বন্ধন কোণ তো 107 হয়, 107। তো এখন আমরা এইটা যদি এটা অনেকে জানে, বাট অনেকের ক্ষেত্রে আননোন হইতে পারে। তো 107 প্লাস হচ্ছে অন্য একটা যেটা হবে 109 ডিগ্রির চেয়ে 9.5 ডিগ্রির চেয়ে কম, এমন কি আছে? 109.5 ডিগ্রি, 120, 107, 100, 109.5, 100। আচ্ছা, এইখানে সম্ভব এমন অপশন আছে হচ্ছে মেনলি এইটা 107 অথবা হচ্ছে বি 107 আর 100। তো কোনোভাবে sp3 সংকরিত অরবিটালের ক্ষেত্রে বন্ধন কোণ কি 120 ডিগ্রি হইতে পারে? না, বন্ধন কোণ 120 ডিগ্রি কোনোভাবে হওয়া সম্ভব না। তো অ্যাগেইন অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে বি, রাইট। তো মাথায় রাখবো PCl3 এর ক্ষেত্রে বন্ধন কোণ হয়
100 থেকে 103 ডিগ্রির মতো। কেন হয় এগুলা? কারণ হচ্ছে ধরো ফসফরাসের আকার বড়, প্লাস ক্লোরিনের আকার বড়। ক্লোরিনের তড়িৎচঞ্চলতা বেশি, তো ইলেকট্রন এদিকে টানবে, ইলেকট্রন এদিকে টানবে, বন্ড অ্যাঙ্গেল এই জন্য হচ্ছে হ্রাস পাবে। আবার নাইট্রোজেনের ক্ষেত্রে কি হয়? নাইট্রোজেনের ক্ষেত্রে নাইট্রোজেনের তড়িৎচঞ্চলতা হাইড্রোজেনের চেয়ে বেশি, তো বন্ড এইদিকে টানবে, বন্ডের মানে যে ইলেকট্রনগুলো থাকবে ওই দিকে টানবে, তো এইটার চেয়ে দেখা যায় হচ্ছে এইটার বন্ড অ্যাঙ্গেল হ্রাস পায়। ওকে, তো চলো পরবর্তী প্রবলেমে যাই। পরবর্তী প্রবলেমে কী বলে দেওয়া আছে? sp2 sp3d সংকরণের সাথে যথাক্রমে কোন জ্যামিতিক গঠনের অণু পাওয়া যায়? সমতলীয় ত্রিভুজাকার, চতুস্তলকীয়, ত্রিকোণাকার, দ্বীপ পিরামিড। আচ্ছা, তো sp2 ক্ষেত্রে আমরা কি পাই? 3টা সংকলিত অরবিটাল, সেন্ট্রাল অ্যাটম এখানে হয়। sp3 ক্ষেত্রে আমরা কি পাই? একটা যদি সেন্ট্রাল অ্যাটম হয় এরকম চতুস্তলকীয় একটা আকৃতি, তো sp3d এর ক্ষেত্রে আমরা কি পাই? ইকুয়েটোরিয়াল কন্ডিশন হচ্ছে, আচ্ছা এক্সিয়াল কন্ডিশনে 2টা, ইকুয়েটোরিয়ালে হচ্ছে 3টা। তো এটা যদি আমরা কানেক্ট করে দিই, এটা আসলে দেখতে কি শেপের মতো? এটা যদি ত্রিকোণাকার হয় আর উপর নিচে যদি আমরা কানেক্ট করি, এটা বলা যায় না ত্রিকোণাকার দ্বীপ পিরামিডের মতো? ত্রিকোণাকার দ্বীপ পিরামিড। এটা কি? সমতলীয় ত্রিভুজাকার, অ্যান্ড এটা তো আমরা জানি sp3 মোস্ট কমন চতুস্তলকীয়। তো এরকম 3টা শেপ কী আছে দেখো, সমতলীয় ত্রিভুজাকার, চতুস্তলকীয়, ত্রিকোণাকার দ্বীপ পিরামিড, চতুস্তলকীয়, ত্রিভুজাকার, পঞ্চভুজীয় তো হবে না, ত্রিভুজাকার হবে না, তো কি ত্রিকোণাকার, চতুস্তলকীয়, অষ্টকতলকীয় হইতেছে না, ত্রিকোণাকার, চৌত্রিশভুজ, পঞ্চভুজ হবে না। তো অ্যাগেন অপশন একটাই বাকি রয়েছে, যে সমতলীয় ত্রিভুজাকার, চতুস্তলকীয়, ত্রিকোণাকার দ্বীপ পিরামিড। ওকে, দ্যাটস দ্য অ্যান্সার। তো চলো পরবর্তী প্রবলেমে যাই। পরবর্তী প্রবলেমে কি বলে দেওয়া আছে? ইথেন, ইথিন, ইথানল, ইথাইনের কার্বন পরমাণুর সংকরীকরণ যথাক্রমে কোনটা হবে? তো ইথেন অ্যালকেন, তো অ্যালকেন হলে সংকেত কী হয়েছে? CH3। ইথিন ডাবল বন্ড, CH2 ডাবল বন্ড, CH2। ইথানল CH3CH2OH, ইথাইন অ্যালকাইন। ওকে, তো আমরা যদি এইটা সংকরিত অরবিটাল দেখি, সেন্টার পরমাণু যদি হচ্ছে কার্বন, এই কার্বনটা নিয়ে যদি আমরা চিন্তা করি, কার্বনের সাথে কয়টা বন্ড হয়েছে? একটা, আর হাইড্রোজেনের সাথে 3টা, মানে এটা সংকরণ কত হবে? sp3। এইটার ক্ষেত্রে সিগমা বন্ধন কয়টা আছে? হাইড্রোজেনের সাথে 2টা, আর এই কার্বনের সাথে ধরো যদি আমরা একটা কল্পনা করি, তো এটার সংকরণ হবে কি? sp2। অ্যাগেইন এটার সেন্ট্রাল পরমাণু হচ্ছে এটা, তো এটা তো নিচে চলে আসছে। তো এইটার ক্ষেত্রে আমরা কি দেখি, যে 2টা হাইড্রোজেনের সাথে 2টা সিগমা বন্ধন, এই সাইডে অক্সিজেনের সাথে একটা সিগমা বন্ধন হচ্ছে এটা। এটার ক্ষেত্রে কি হবে? অ্যাগেইন 4টা সংকলিত অরবিটাল, তো sp3। এইটার ক্ষেত্রে দেখা যাচ্ছে দুইটা হয় পাই বন্ধন আর একটা হয় সিগমা, আর একটা যদি কার্বনের সাথে সিগমা হয় আর একটা হচ্ছে হাইড্রোজেনের সাথে সিগমা, তো এটা কি হবে? sp। তো অ্যাগেইন এমন হচ্ছে অপশন কী আছে? লাস্টেরটা হচ্ছে sp, প্রথমটা হচ্ছে sp3। এমন কি আছে? sp3, sp2, sp3, sp3, sp2, তো এমন অপশন আছে মাত্র একটা, এইটাই। ওকে, তো চলো এই ক্ষেত্রে একটা মানে টেকনিক আছে, যে সময় বাঁচানোর ক্ষেত্রে, যে আমরা অনেক সময় কাজ করবো হচ্ছে লাস্টেরটা আর প্রথমটা, অ্যাজাম্পশন মেথড, যে এই 2টা বের করে দেন হচ্ছে মানে উত্তরের সাথে মিলাবো। যদি উত্তরে ওই 2টা না থাকে, তো বাকি অন্যগুলো নিয়ে চিন্তা করবো। এমনি তো হচ্ছে এই প্রবলেম দেখলে তোমার মাথায় আসার কথা, মানে এগুলো করারও দরকার পড়ে না, যে কোনটা অ্যান্সার হবে, কোনটা অ্যান্সার হয় অ্যাকচুয়ালি। তো চলো পরবর্তী প্রবলেমে কি বলে দেওয়া আছে? আবদ্ধ পাত্রে গ্যাসীয় বিক্রিয়া A+2B থেকে সি তৈরি হয়েছে, ΔH হচ্ছে মাইনাস ΔH দিয়ে কী বোঝানো হয়েছে এটাকে বলো তো? মাইনাস ΔH দিয়ে এটাকে কী বোঝানো হয়েছে? তাপ উৎপাদী অর তাপহারী? তাপ উৎপাদী বিক্রিয়া, এক্ষেত্রে সাম্যাবস্থায় কোন উক্তিটি সঠিক নয়? চাপ বাড়লে উৎপাদ বৃদ্ধি পায়, চাপ বাড়লে উৎপাদ হ্রাস পায়। আচ্ছা, চাপ বাড়লে আমরা কি জানি? কম মূল সংখ্যার দিকে ধাবিত হয়। যদি হচ্ছে আমরা কি বলে এটাকে স্টকিওমেট্রিক কোএফিসিয়েন্ট দিয়ে চিন্তা করি, মানে এন এর ভ্যালু যদি বের করি, তো এই ক্ষেত্রে উৎপাদে কি আছে? 1 -
3, তো -2 মানে হচ্ছে স্টকিওমেট্রিক কোএফিসিয়েন্টের ক্ষেত্রে এইদিকে মান কম, এইদিকে হচ্ছে বেশি। যদি 1 মোল নিয়ে চিন্তা করি তাহলে এদিকে কম মোল, এদিকে বেশি মোল। তো আমরা কি জানি চাপ বাড়লে কম মোল সংখ্যার দিকে ধাবিত হয়, চাপ বাড়লে কম মোল সংখ্যার দিকে ধাবিত হয়। তো আমাদের প্রশ্নে বলা হয়েছে কোন উক্তিটি সঠিক নয়। আমাদের এইটাই মাথায় রাখা লাগবে যে সঠিক নয় বা সঠিক, এইটা কোশ্চেনে কিন্তু এরকম প্যাচ দেয়। তো কোন উক্তিটি সঠিক নয়? চাপ বাড়লে উৎপাদ বৃদ্ধি পায়, চাপ বাড়লে কম মোল সংখ্যার দিকে ধাবিত হয়, মানে কি বিক্রিয়া সম্মুখবর্তী হবে, উৎপাদ বৃদ্ধি পাবে। এটা কি এটা ট্রু, তো এই জন্য এটা ভুল, অ্যান্সার ভুল, কারণ কোনটা সঠিক নয়। চাপ বাড়লে উৎপাদ হ্রাস পায়, বিক্রিয়কের পরিমাণ বাড়লে উৎপাদ বৃদ্ধি পায়, এটা তো নর্মাল, বিক্রিয়কের পরিমাণ বাড়লে উৎপাদ বৃদ্ধি পাবে, তো এটাও অ্যান্সার হবে না। তাপমাত্রা কমলে উৎপাদ বৃদ্ধি পায়, আচ্ছা এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, রাইট, তাপ উৎপাদী বিক্রিয়া, তো অবভিয়াসলি তাপমাত্রা কমালে উৎপাদ বৃদ্ধি পাবে, এটাও হবে না। তো আমাদের বাকি রয়েছে কোনটা, যে চাপ বাড়লে উৎপাদ হ্রাস পাবে। এটা কি আসলে ট্রু? না, এটা হচ্ছে ভুল। তো এই জন্য আমাদের অ্যান্সার হবে এটা, কারণ হচ্ছে কোনটা বলছে যে কোন উক্তিটা সঠিক নয়, আমরা সঠিক নয় মানে কোন উক্তিটা আসলে ভুল, এটা আমরা খুঁজে বের করছি। তো চলো পরবর্তী প্রবলেমে যাই। এখানে বলে দেওয়া আছে হচ্ছে সুগারে আর্দ্র বিশ্লেষণের মাধ্যমে গ্লুকোজ পাওয়া গেছে অ্যান্ড ফ্রুক্টোজ পাওয়া গেছে, বিক্রিয়ায় কোন এনজাইম ব্যবহৃত হয়? আচ্ছা, ভিনেগার তৈরির ক্ষেত্রে আমাদের হচ্ছে একটা জিনিস মাথায় রাখা লাগবে, ভিনেগার তৈরির প্রথম যে স্টেপটা আর্দ্র বিশ্লেষণ, যে সুক্রোজের যে আর্দ্র বিশ্লেষণ হয়, এই ক্ষেত্রে এই যে হচ্ছে গ্লুকোজ অ্যান্ড যে ফ্রুক্টোজ এদের একটা নির্দিষ্ট পরিমাণকে বলা আছে ইনভার্ট সুগার, রাইট। তো দুইটার সংকেত সেম, কিন্তু হচ্ছে এদের গঠন ভিন্ন। গ্লুকোজের ক্ষেত্রে দেখা যায় হচ্ছে সিএইচও থাকে, অ্যান্ড ফ্রুক্টোজের ক্ষেত্রে হচ্ছে সিও থাকে, মানে হচ্ছে এটা অ্যালডিহাইডমূলক থাকে, এটা গিটোনীয়মূলক থাকে। তো এরা পরস্পর কি কার্যকরীমূলক সমান। আচ্ছা, অত ডেপথে না যাই, তো যেহেতু এরা ইনভার্ট সুগার, এদের পরস্পর কি ইনভার্ট সুগার মানে বলে, মানে এদের নির্দিষ্ট একটা অনুপাতকে ইনভার্ট সুগার বলে। তো এই জন্য আমরা মাথায় রাখবো এটার ক্ষেত্রে কি মানে কোন এনজাইম ব্যবহৃত হয়, ইনভার্টেজ। আরও অনেক ব্যাখ্যা আছে, বাট আপাতত এটা মাথায় রাখো, ওকে। চলো পরবর্তী প্রবলেমে যাই। পরবর্তী প্রবলেমটা সুন্দর, এটা আসলে করতে ক্যালকুলেটরও লাগে না। তো কী বলে দেওয়া আছে, 0.005 মোলার ঘনমাত্রার বেরিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ কত? অ্যাগেন বেরিয়াম হাইড্রোক্সাইড বলছে, এটা কি একটা বেসিক সলিউশন। তো এটা কি আসলে কি, এটা থেকে আমরা কি পাবো, পিএইচ পাবো আর পিএইচ পাবো, এটা থেকে আমরা পিওএইচ পাবো, দেন পিওএইচ থেকে পিএইচ বের করতে হবে। তো আসো এটা ঘনমাত্রা মানে নর্মালিটিটা বের করবো, নর্মালিটি এককে মেনলি ঘনমাত্রা থেকে হচ্ছে আমরা পিওএইচ পাই। তো নর্মালিটি এককে ঘনমাত্রা কী হবে, 0.005 ইন্টু 2, কারণ হচ্ছে দুইটা হাইড্রোক্সিল আয়ন আছে, তো এটা থেকে কত আসবে 0.01 নর্মাল, বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, 10⁻⁻² নর্মাল। এবার যদি আমরা হচ্ছে পিওএইচ বের করি, পিওএইচ সমান সমান হবে -log 10⁻⁻², অ্যান্ড পিএইচ কী হবে, এটা থেকে যদি আমরা পিএইচ বের করি, পিএইচ হচ্ছে কত 14 প্লাস -2টা কমন, মানে -2টা লগের সামনে চলে আসবে, -2 log 10, এটা ভ্যালু কত আসে 12, দ্যাটস দ্য অ্যান্সার। 12কে আমাদের অ্যান্সারে আসে কি না, হ্যাঁ 12 আছে, তো 12 হচ্ছে অ্যান্সার। তো এইটা কি অ্যাজামশন করা যাবে বাট সম্পূর্ণভাবে না, কারণ কি দেখো এইখানে হচ্ছে 2 আছে, এটা আছে 2.3, তো যেহেতু একটা বেস, এটা যেটা ঘনমাত্রাও মোটামুটি আছে, তো এইটার পিএইচ কোনো দিন এত কম হইতে পারে, এটা তো কাইন্ড অফ স্ট্রং অ্যাসিডের পিএইচ, রাইট। তো হইতে পারে, এখন অ্যান্সার হওয়া সম্ভব হচ্ছে মাত্র এই দুইটা, 11.7 অথবা 12, এই দুইটার মধ্যে যে কোনো একটা, তো এর মধ্যে হচ্ছে 12 হয়ে গেছে অ্যান্সার, ওকে। অনেক ক্ষেত্রে হচ্ছে ফ্র্যাকশন তো আসবে না, কারণ এটা থেকে তো একটা পূর্ণ সংখ্যা পাইতেছি আমরা, 0.01 মোলার। তো এইরকম থাকলে মানে অন্তত অ্যাজামশন না করে ফেলাটা ভালো, কারণ এক্সাম হলে মানে ব্রেইন অন্তত ফুললি ফাংশনেবল তো হয় না, রাইট। চলো পরবর্তী প্রবলেমে যাই। 1.117 গ্রাম 50% বিশুদ্ধ লোহার আকরিককে লঘু সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করে প্রাপ্ত দ্রবণকে সম্পূর্ণরূপে জারিত করতে 100 ml KMnO4 দ্রবণ প্রয়োজন হয়। KMnO4 দ্রবণের ঘনমাত্রা কত? অ্যাগেন মোস্ট কমন একটা ম্যাথ, অনেকে এটা মানে ধুমায়াত একাডেমিক পার করতে হলে তো এই ম্যাথ তো লাগেই।
তো চলো আমরা যদি বিক্রিয়াটা লিখি, ফেরাস সালফেট প্লাস হচ্ছে KMnO4 প্লাস হচ্ছে সালফিউরিক অ্যাসিড এটা হচ্ছে রিয়াকশন করে কি দিতেছে। আচ্ছা, তুল্য সংখ্যার আদান প্রদান 5, এটা হচ্ছে 1, তো 1 তো লেখা লাগে না। তো প্রথমেই 4 অণু পানি তৈরি হয়ে গেছে, দেন আমাদের কি আছে, ম্যাঙ্গানিজ সালফেট, দেন আমাদের কি আছে, পটাশিয়াম সালফেট তৈরি হবে, K2SO4, দেন হবে ফেরিক সালফেট SO4 3। তো 5টা আছে, 5/2, এখানে হচ্ছে হাফ, এখানে হচ্ছে হাফ, আচ্ছা ম্যাঙ্গানিজ তো 2, সরি, এরকম ভুল করলাম কিভাবে। ওকে, আর কি বাকি আছে আমাদের? কিছু না, আমাদের সমতা হয়েছে। তো আমাদের হাইড্রোজেন কয়টা আছে? 8টা। তো এখানে কয়টা দিব? 4টা। তো এখন হচ্ছে যদি স্টকিওমেট্রিক কোএফিসিয়েন্ট নিয়ে আমরা আলোচনা করি, স্টকিওমেট্রিক কোএফিসিয়েন্ট মাধ্যমে হচ্ছে ধরো N অফ ফেরাস সালফেট ইজ টু N অফ KMnO4 ইকুয়ালস হচ্ছে 5:1। তো N অফ ফেরাস সালফেট হচ্ছে 50 গ্রাম, আচ্ছা 50% বিশুদ্ধ বলছে, তো 0.5 ইন্টু 1.117 ডিভাইডেড বাই হচ্ছে আয়রনের ভর কত, 55.5 ইন্টু হচ্ছে 5 ইন্টু এখানে কী দেওয়া আছে, KMnO4 এর আয়তন দেওয়া আছে 100 ml। তো এটাকে যদি আমরা মোলে নিয়ে যাই, 10⁻³ আমাদের কি ঘনমাত্রা আছে? আচ্ছা, ঘনমাত্রা তো অ্যাকচুয়ালি বের করতে হবে। তো ঘনমাত্রা সমান সমান কত আসবে, 0.02 মোলার। তো অ্যান্সার কোথায় আছে? একটা। ওকে, এইটা কি এত কিছু করার দরকার আছে? এত কিছু করার তো দরকার নেই। আমরা কি জানি, Ne is equals to Ne of বেস অথবা Ne of জারক, Ne of বিজারক অ্যাসিড, জারক বিজারক। তো এইখানে হচ্ছে যদি আয়রনের পরিমাণ নির্ণয় করি আমরা, আয়রনের তুল্য সংখ্যা কত? 1, কারণ আয়রন 2+ থেকে 3+ হয়েছে, তো তুল্য সংখ্যা 1। তো আয়রনের মূল কি পরিমাণ আছে, মানে মূল সংখ্যা কত? 0.5 ইন্টু হচ্ছে 1.117 ডিভাইডেড বাই হচ্ছে 55.5 ইন্টু, আচ্ছা জারক বিজারক এটা লিখে দেই, নাহলে মানুষজন কনফিউশনে পড়বে। বিজারক জারক KMnO4, আচ্ছা এটা তো হচ্ছে এভাবে হবে না, KMnO4 এর তুল্য সংখ্যা 5, অ্যান্ড এরপরে হচ্ছে কি আছে, তুল্য সংখ্যা 5, তারপরে হচ্ছে আয়তন দেওয়া আছে 100 ইন্টু 10⁻³ ইন্টু হচ্ছে S। তো এগেইন যদি আমরা S বের করি তখন কি আসবে, 0.02 মোলার। ক্লিয়ার? তো চলো পরবর্তী প্রবলেমে যাই। একটি 1 লিটার দ্রবণে 1 ইন্টু 10⁻² ক্লোরাইড আয়ন আছে, ক্লোরাইড আয়নের ঘনমাত্রা কত? আচ্ছা, ppm এককে ঘনমাত্রা বের করতে বলছে। তো আমরা ppm এককে ঘনমাত্রা কি জানি, মিলিগ্রাম পার লিটার। আচ্ছা, আমাদের দ্রাবকের তো আয়তন দেয়াই আছে, তো এটা চেঞ্জ করা লাগবে না, অ্যান্ড মোল সংখ্যাটাকে কোনোভাবে মিলিগ্রামে নিতে হবে। তো এটা ঘনমাত্রা কি দেওয়া আছে, 1 ইন্টু 10⁻² মোল পার লিটার। তো আমরা কি জানি, মোল থেকে যদি আমরা হচ্ছে পরিমাণে যাইতে চাই তাহলে কি জানি, N ইজ হচ্ছে W/M। তো যদি পরিমাণে যাই W ইজ হচ্ছে Nm, মানে হচ্ছে আণবিক ভর দ্বারা গুণ হইতেছে। তো 1 ইন্টু 10⁻², আর এটার যদি আণবিক ভর কত, ক্লোরাইড আয়নের আণবিক ভর কত, মানে ক্লোরাইড আণবিক ভর কত, 35.5। এটা কি গ্রাম না, গ্রাম পার মোল। তো এটাকে আমরা কিতে নিব, মিলিগ্রামে। তো মিলিগ্রাম হচ্ছে 10⁻³ দিয়ে গুণ দিতে হবে। তো এগেইন যদি এটা কিন্তু করতে ক্যালকুলেটর লাগে না, এটা রকেট সায়েন্স না, নর্মাল জিনিস। 10⁻³ 10⁻² এটা কাটাকাটি যাবে, দেন একটা বাকি থাকবে 10। তো 35.5 ইন্টু 10 ইন্টু হচ্ছে 3,
55 ppm. That's the answer. ওকে, চলো পরবর্তী প্রবলেমে যাই। 0.25 মোলার ঘনমাত্রার 480 ml সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণকে প্রশমিত করতে এত ভরের এত ঘনত্বের HCl দ্রবণ আছে, যার হচ্ছে HCl দ্রবণে কত ml আসলে প্রয়োজন। ওকে, তো দুইটার ঘনমাত্রা দেওয়া আছে, দুইটার পরিমাণ দেওয়া আছে। আচ্ছা, পরিমাণ HCl এর দেওয়া নেই, তো HCl এর পরিমাণ আমাদের বের করতে হবে। তো এইখানে ঘনমাত্রা কি দেওয়া আছে? W/W, মানে ভরের দেওয়া আছে, রাইট? এইখানে কিন্তু এইটা না বলে যদি ভরটাও বলে দিত তাহলে কিন্তু আমরা বুঝতাম যে এটা W/W বলে দেওয়া আছে। তো আমরা কি ঘনমাত্রা এইটা নিয়ে কাজ করি? আমরা কাজ করি না হচ্ছে পার্সেন্টেজ এককে যখন আমরা ঘনমাত্রা নিয়ে কাজ করি, আসলে অনেকগুলো ঘনমাত্রাই তো সম্ভব, কিন্তু আমরা কি নিয়ে কাজ করি? W/V। তো এটা আমাদের W/V তে রূপান্তর করে দেন হচ্ছে মোলারিটি এককে পরিবর্তন করতে হবে। তো আমরা সরাসরি একটা ফর্মুলাই তো জানি, রাইট? S ইজিক্যালস হচ্ছে কি 10x/m, যেহেতু হচ্ছে W/W দেওয়া আছে তো ঘনত্ব দ্বারা গুণ হবে, ঘনত্ব দিয়ে গুণ হবে। তো আসো আমরা বসাই 10 ইন্টু এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু হচ্ছে 36.5, রো এর ভ্যালু কত? 1.2 অ্যান্ড নিচে হচ্ছে আণবিক ভর। তো আমাদের কিসে আণবিক ভর? HCl এর। তো HCl আণবিক ভর কত? 35.5 প্লাস হচ্ছে 1। আচ্ছা, আমরা যদি এই দুইটা লক্ষ্য করি, দুইটা সেম না? তো এই দুইটা যদি আমরা কাটাকাটি দিয়ে দিই তাহলে কি আসে? 12 কি? 12 মোলার। অ্যাগেইন আরেকটা প্রবলেম যেটা করতে আসলে ক্যালকুলেটর লাগে না। তো একটু আগে আমরা দেখছি N ইজিক্যালস টু N, এটা কি বিক্রিয়া আমরা করবো না? তো N ইজিক্যালস হচ্ছে অ্যাসিড, N ইজিক্যালস টু বেস। সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা 1, তারপর হচ্ছে HCl এর তুল্য সংখ্যা 1, বা সালফিউরিক অ্যাসিড থাকলে তো তখন তুল্য সংখ্যা চেঞ্জ হতো, 2 হতো। তো আসো এস হচ্ছে 12 ইন্টু হচ্ছে এটার ঘনমাত্রা আমরা আয়তন আমরা বের করবো, তো ভি ইন্টু তুল্য সংখ্যা হচ্ছে 1। তো অ্যাগেইন বেজের ক্ষেত্রে 480 ml। আচ্ছা, আমরা হচ্ছে এটা চেঞ্জ করব না, কারণ যদি আমরা এটা চেঞ্জ না করি উভয় পাশেই হচ্ছে মিলিলিটার এককে আয়তনটা আসবে। এরপর হচ্ছে 0.25 ইন্টু হচ্ছে কত? ইন্টু হচ্ছে 1, যেহেতু তুল্য সংখ্যা 1। তো ভি সমান কত দেখব? 480.25 ইন্টু 1 ডিভাইডেড বাই 12। তো 12 হচ্ছে কত? 4 ইন্টু 0.25 1, রাইট? তো 1 ml, আচ্ছা 1 ml তো না, এটা 40 হবে অ্যাকচুয়ালি। তো 40 ইন্টু হচ্ছে 0.25 ইন্টু হচ্ছে কত হয়? 10 ml। তো 10 ml অ্যান্সার কোনটা দেওয়া আছে? একটাই, 10 ml, দ্যাটস দ্য অ্যান্সার। তো পরবর্তী প্রবলেমে কি বলে দেওয়া আছে? ম্যাগনেসিয়াম, আচ্ছা একটা তড়িৎ কোষ দেওয়া আছে। তো ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2+ হইতেছে আছে, অ্যান্ড জিঙ্ক 2+ থেকে জিঙ্ক তৈরি হইতেছে, যার ইনোট মান, মানে এই সেলের মান হচ্ছে 1.161 ভোল্ট। তো তড়িৎ কোষটির ক্ষেত্রে Zn2+ থেকে Zn2+ এর প্রমাণ বিজরণ বিভব হচ্ছে -0.76 ভোল্ট হলে ম্যাগনেসিয়ামতে প্রমাণ বিজরণ বিভব কত? আচ্ছা, তো আমরা কি জানি অ্যাকচুয়ালি যে ইনোট সেল ইকুয়ালস হচ্ছে ইনোট অ্যানোড প্লাস ইনোট ক্যাথোড। তো অ্যানোডে জারণ হয়, ক্যাথোডে বিজারণ হয়। তো আমাদের ইনোট সেলের মান কত দেওয়া আছে? ইনোট সেলের মান দেওয়া আছে কত? 0.76। আচ্ছা, ইনোট সেলের মান 1.61। তো আমরা কি ম্যাগনেসিয়াম, মানে অ্যানোডে যে জারণটা হবে, যে ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2+, এটার ভ্যালু কি আমরা জানি? না, এটার ভ্যালু আমাদের বের করতে হবে। তো ইনোট অ্যানোড আমরা রেখে দিব, ইনোট অ্যানোড, অ্যান্ড এখানে হচ্ছে ক্যাথোডে বিজারণ বিভবটা বসাবো, বিজারণ বিভব। তো Zn2+ থেকে Zn তৈরি হয়েছে, এটা বিজারণ বিভব কত? -0.76। তো -0.76 ভোল্ট। এটা থেকে যদি আমরা ইনোট অ্যানোড বের করি, তখন কত আসবে? 2.37 ভোল্ট, রাইট? আমাদের অ্যান্সার হয়ে গেছে, দ্যাটস দ্য অ্যান্সার। হ্যাঁ, 90% মানুষজন এটা করবে। সব করার পরও চোখ কান খোলা না রাখায় শেষে একটা মারা খাওয়া যাবে। তো এটা আসলে অ্যান্সার না, আমাদের অ্যান্সারই কি বলছে? এটা হচ্ছে বিজারণ বিভব।
আমরা কি বিভব বের করছি? জারণ বিভব বের করছি না? তো বিজারণ বিভব হলে কি হয়? মানে এটা যদি হচ্ছে ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2+ হয়, মানে জারণ বিভব যদি হয়, জারণ বিভব হয়, তো বিজারণ বিভব কী হবে? বিজারণ বিভব কী হবে? অ্যাকচুয়ালি 2 ইলেকট্রন দিয়ে দিই ম্যাগনেসিয়াম, রাইট? তো বিজারণ বিভব উল্টা, মানে চিহ্ন চেঞ্জ হয়ে যায়। তো অ্যাগেন এটার ক্ষেত্রে বিজারণ বিভবের মান কত হবে? ইনট অ্যানোডের যদি আমরা ধরি, এটা ধরবো হচ্ছে বিজারণ বিভব। বিজারণ বিভবের মান কত হবে? -2.37 ভোল্ট। তো আমাদের অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে এটা, এই নাম্বারটা। ক্লিয়ার? তো কয়েকটা ট্রিকি ম্যাথ আছে, তো এগুলোর ক্ষেত্রে চোখ কান খোলা রাখলে মানে আসলে সমস্যা হওয়ার কথা না। চলো পরবর্তী প্রবলেমে যাই। আচ্ছা, অর্গানিক শুরু হয়েছে। তো অর্গানিকে একটা যৌগ দেওয়া আছে, এই যৌগটার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করায় তাপমাত্রা দিচ্ছে, তো একটা উৎপাদ তৈরি হয়েছে। আমাদের বলা হয়েছে এই বিক্রিয়ার প্রাপ্ত উৎপাদ কোনটা। আচ্ছা, এইটা দেখলে আমাদের কি মনে আসে? এইটা দেখলে, এই বিক্রিয়া দেখলে আমাদের মাথায় আসলে ডিকার্বক্সিলেশনের কথা আসে, বা 1 স্টেপ ডাউন অথবা ডোমা বিক্রিয়া, যে কোনো কিছু বলতে পারো তুমি। তো এইটা কি? সোডিয়াম বিউটানয়েড। তো সোডিয়াম বিউটানয়েটের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যখন আমরা বিক্রিয়া দিব, তখন কি তৈরি হবে? CH2 CH3 CH2 CH2 C double bond Na C double O Na ইন্টু হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, তাপমাত্রা। এই বিক্রিয়ার ক্ষেত্রে এটাকে কি বলে? 1 স্টেপ ডাউন রিয়াকশন। 1 স্টেপ ডাউন রিয়াকশন। মানে এটা কার্বন সংখ্যা যা থাকে, একটা কার্বন মানে সোডিয়াম কার্বনেটে রূপান্তরিত হয়। তো যেটা আছে যে এটা সোডিয়াম কার্বনেটে রূপান্তরিত হবে, আর এইটা থেকে হচ্ছে মানে এটা যদি হচ্ছে N+1 থাকে, তো N কার্বনে অ্যালকেন তৈরি হবে। N কার্বনে অ্যালকেন কোনটা? CH3 CH2 CH3 প্লাস হচ্ছে সোডিয়াম কার্বনেট, রাইট? ঠিক আছে। তো কোনটা আছে এরকম? এটা কি? এটা আসলে কি প্রোপেন না? প্রোপেন। তো প্রোপেন কই আছে? ইথেন হবে না, বিউটেন হবে না, 2-মিথাইল প্রোপেন হইতেছে না। কোনটা বাকি আছে? তো প্রোপেন। তো প্রোপেন কই? দ্যাটস দ্য প্রোপেন ইজ দ্য অ্যান্সার। তো পরবর্তী যদি আমরা আরেকটু এটা এক্সটেন্ড করি, যে ভাই কি যদি হচ্ছে একটা বিক্রিয়া দিই আমরা, X প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা এইখান থেকে আমরা কি পাইছি? ইথেন পাইছি, ইথেন। তারপর হচ্ছে বিউটেন, আচ্ছা 2-মিথাইল প্রোপেন, PRN। তো আমি যদি বলি যে এক্সের ভ্যালু আসলে মানে এক্স কী কী হইলে আমরা হচ্ছে এটা পাইতে পারি, আমরা এই 3টে উৎপাদ পাবো। ভিডিও পজ করো, চিন্তা করো যে এক্স কী কী হইলে আমরা এই 3টে উৎপাদ পাই। তো চলো সলভটা দেখি আমরা। ইথেন এটা যদি N হয়, তো N+1 কার্বন বিশিষ্ট হচ্ছে পাবো, সোডিয়াম লবণ। তো N+1 যদি এটা হয়, প্রথমটার ক্ষেত্রে কি হবে? প্রথমটার ক্ষেত্রে CH3 CH2 C double O N, এটা হবে ফার্স্ট কেস, সেকেন্ড কেস, থার্ড কেস। সেকেন্ডটার ক্ষেত্রে বিউটেন আছে, কয় কার্বন বিশিষ্ট লাগবে? N+1 মানে 5 কার্বন বিশিষ্ট। তো CH3 CH2 C double O Na, রাইট? অ্যান্ড দ্যাটস এ গুড কোশ্চেন। যদি এইটা দিলে আসলে বুঝতাম যে সাস্ট আসলে কিছু একটা দিছে, কিন্তু ইজি দিছে কোশ্চেনটা। তো 2-মিথাইল প্রোপেনটা আমরা কীভাবে করব? 2-মিথাইল প্রোপেনের যদি আমরা সংকেত দেখি, CH3 CH3, 2 নাম্বার কার্বন হচ্ছে মিথাইল গ্রুপ থাকবে CH3, রাইট? এখন সামহাউ আমাদের কোনো একটা উৎপাদ, এই বিক্রিয়া ডিকার্বক্সিলেশনের কোনো একটা উৎপাদ এটা পাওয়া লাগবে। তো
+1 এখন হচ্ছে আমরা কোথায় দিব, COON এটা, COON এটা কোথায় দিব, এই ব্রাঞ্চে দিব, এই ব্রাঞ্চে দিব, এই ব্রাঞ্চে দিব, না এই ব্রাঞ্চে দিব, না এই ব্রাঞ্চে দিব, কোন ব্রাঞ্চে দিব, কোন ব্রাঞ্চে দিব COON এ? চিন্তা করো। আমরা এটার ক্ষেত্রে CH3 CH CH3 CH2 COON এইখানে কেন আমরা হচ্ছে এই পজিশনে দিলাম না, এই পজিশনে দিলাম না? এই পজিশনে দিলে আসলে অ্যাকচুয়ালি স্টেরিক বাধা কাজ করে। স্টেরিক বাধা পরবর্তীতে হচ্ছে এটাকে অ্যালকেন বানাইতে দেয় না, পরবর্তীতে এটাকে অ্যালকেন হয় না। তো এই জন্য হচ্ছে আমরা এই পজিশনে এইটা যুক্ত করব না, এইটা হচ্ছে এই পজিশনে যুক্ত হবে। তো চলো পরবর্তী প্রবলেমে কি বলে দেওয়া আছে যে 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে গ্রিগনার বিকারকের সাথে কোন যৌগের বিক্রিয়া ঘটাতে হবে? তো 3 ডিগ্রি অ্যালকোহল আমরা কি জানি, 1 ডিগ্রি অ্যালকোহল পাওয়ার জন্য আমাদের কিসের সাথে বিক্রিয়া দেওয়া লাগে? যদি আমরা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহলের পাওয়ার জন্য আমাদের হচ্ছে গ্রিগনার বিকারকের সাথে কিসের বিক্রিয়া দেওয়া লাগে? মিথানেল প্লাস হচ্ছে RMGX। আমরা 1 ডিগ্রি অ্যালকোহল পাই, বা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহলের জন্য আমরা কিসের সাথে বিক্রিয়া দিই? অ্যালডিহাইড প্লাস RMGX। তাহলে আমরা 2 ডিগ্রি অ্যালকোহল পাই। অ্যান্ড 3 ডিগ্রি অ্যালকোহল পাওয়ার জন্য আমরা কিসের সাথে বিক্রিয়া দিই? কিটোন প্লাস হচ্ছে RMGX। তো আমাদের এখানে যৌগগুলো কী দেওয়া আছে? এসিটোন, এসিটালডিহাইড, ফর্মালডিহাইড, প্রোপানল। তো আমরা যদি হচ্ছে এইগুলোর সংকেতগুলো আঁকি, এসিটোন, এসিটালডিহাইড, H+O, H+O, প্রোপানেল, তো H+O। ওকে, তো এইখান থেকে কিটোন আছে কয়টা? কিটোন আছে কোনটা? যে 3 ডিগ্রি অ্যালকোহল পাওয়ার জন্য তোমাদের কিটোনের সাথে রিয়াকশন দেওয়া লাগবে। আচ্ছা আর একটু ইজি করে দেই, বন্ড লাইন নোটেশন দিলে অনেক হয়তো বুঝবা না। তো এসিটোন CH3CO CH3 CH3CHO again CHOH, ফর্মালডিহাইড, প্রোপানেল, 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড CH2CHO। এখানে হচ্ছে কিটোন আছে কয়টা? কিটোন তো মাত্র একটাই আছে, তো অ্যান্সার কোনটা? এসিটোন। চলো পরবর্তী প্রবলেমে যাই। কোন যৌগটা হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না? হ্যালোফর্ম বিক্রিয়া দেওয়ার জন্য শর্ত কি? CH3CO থাকা লাগবে, যে কোনো একটা H বা R, যে কোনো একটা থাকুক, ডাজেন্ট ম্যাটার। তো এইটা থাকাই লাগবে, এটা থাকাটা মাস্ট। এখন হ্যালোফর্ম বিক্রিয়ার ক্ষেত্রে কি হচ্ছে, প্রথমে কী দেওয়া আছে? ইথানল দেওয়া আছে। ইথানল কি হ্যালোফর্ম বিক্রিয়া দিবে? বা ইথানলে কি এটা আছে? এটা তো ইথানলে নাই, তো ইথানল হ্যালোফর্ম দিবে না? ইথানল দিবে না। এইটা কি আছে? আচ্ছা এইটার ক্ষেত্রে কি CH3CO আছে। তো এটা হ্যালোফর্ম বিক্রিয়া দিবে? হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার না। এইটার ক্ষেত্রে কি হচ্ছে আমাদের CH3CO আছে? নাই ভাই, এটার সাথে ক্ষেত্রে তো এটা নাই। এটা কি হ্যালোফর্ম বিক্রিয়া দিবে? এটা কি হ্যালোফর্ম বিক্রিয়া দিবে? না ভাই, এটা হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না। তো এইটার ক্ষেত্রে CH3CO আছে, রাইট? তো এইটা কি হবে? এটা হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া, এইটা হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া দিবে, রাইট? কারণ CH3CO আছে, হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। তো আমাদের মোস্ট প্রবাবল অ্যান্সার কোনটা হইতে পারে? মোস্ট প্রবাবল অ্যান্সার হইতে পারে 3টা। হ্যাঁ, অনেকে হচ্ছে এইভাবে অ্যাজাম্পশন করে দিয়ে দিছে, কিন্তু আসলে না, আসলে না। এখানে একটা ট্রিক্স আছে, যে হ্যালোফর্ম বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা হ্যালোফর্ম বিক্রিয়াটা লিখি X2 প্লাস হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড কিংবা হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড, প্রবলি 60 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে যদি আমরা এই রিয়াকশনটা দিই, তাহলে কী হবে? CHX3 প্লাস হচ্ছে H/R COOH, কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, COON তৈরি হয়ে যাবে। দেন হচ্ছে সোডিয়াম হ্যালাইড অথবা হচ্ছে পটাশিয়াম হ্যালাইড, এটা তৈরি হয়েছে। তো এইখানে একটা জিনিস জানার ব্যাপার যে এইটা মানে হ্যালোজেনটা হচ্ছে মৃদু জারক।
মৃদু জারক হিসাবে কাজ করে, রাইট? তো মৃদু জারক। এখন আমি যদি বলি ভাইয়া আর সি এইচ টু ও এইচ, এটাকে যদি আমরা মৃদু জারণ করি তাহলে কি তৈরি হবে? আর সি এইচ ও, এটা তৈরি হবে। বা এইটাকে যদি আমরা মৃদু জারণ করি আর সি এইচ আর ও এইচ, এইটাকে যদি আমরা মৃদু জারণ করি তবে কি হবে? আর সিও আর, এটাই তো তৈরি হইতেছে, রাইট? মৃদু জারণ অ্যালকোহলের মৃদু জারণ করলে তো হচ্ছে অ্যালডিহাইড অথবা কিটোনিতে তৈরি হবে, রাইট? তো এই ক্ষেত্রে দেখো তো, এই যে কেসটা, এই কেসটা এখানে আসে না, এই কেসটা এখানে আসে না, এই কেসটা এইখানে আসে না, এখানে আসে না। তো এইটাকে মৃদু জারণ করলে কি তৈরি হইতেছে? CH3। আচ্ছা, আমাদের অপশনগুলোকে নিয়ে আসি পিছনে। তো অন্য একটা কালি ইউজ করি। 1 নাম্বারটাকে যদি আমরা মৃদু জারণ করি CH3CHO, তারপর 2 নাম্বারটা তো অলরেডি হচ্ছে দিবে, হ্যালো ফর্ম দিবে, কারণ হচ্ছে ইটা আছে, CH3CO আছে। তো সি নাম্বারটা যদি আমরা লিখি CH3C ডবল বন্ড ও CH3, এটিতে তৈরি হয়েছে, রাইট? তো এই দুইটাও হ্যালো ফর্ম বিক্রিয়া দিতেছে। বাকি আছে কোনটা? বাকি আছে এইটা। তো আমাদের অ্যান্সার কোনটা হবে? ডি। এখন ডি বাকি আছে, মানে জাস্ট এলিমিনেশন মেথড দিয়ে আমরা এটা করছি, বাট অ্যাকচুয়ালি কেন ডি দিবে না? আচ্ছা, আমরা যদি এই হ্যালো ফর্ম বিক্রিয়ার দিকে লক্ষ্য করি তাহলে কি দেয়, মানে CH3CO থেকে কি তৈরি হয়? CH3 এই পার্টটা থেকে আমাদের আসলে হ্যালো ফর্মটা তৈরি হয় না, আর বাকি পার্টটা দিয়ে কি তৈরি হইতেছে? বাকি পার্টটা থেকে অ্যাসিড তৈরি হইতেছে, অ্যান্ড যদি এখানে এইচ থাকে তাহলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হইতেছে। হ্যাঁ, তো এইখান থেকে আমরা বলতে পারি যে ভাইয়া CH3 থেকে আমাদের হ্যালো ফর্ম পাইতেছি, কিন্তু CONH2 থেকে, এটা থেকে কি কোনো আমরা অ্যাসিড পাবো? আমরা কিন্তু এটা থেকে অ্যাসিড পাই না, এটা অ্যাসিডের জাতক অ্যাকচুয়ালি। তো এটা থেকে এটাকে জারণ করলে অ্যাসিড আমরা পাবো না। তো এই ক্ষেত্রে এটা অ্যান্সার হবে না, হ্যালো ফর্ম হবে না। তো এটা এলিমিনেশন মেথড না ফলো করলেও এটা হয়। আর এটা দেখে আসলে এত কিছু লেখারও দরকার পড়ে না, দেখে অনেক ক্ষেত্রে অ্যান্সার বলে দেওয়া সম্ভব। তো চলো পরবর্তী প্রবলেমে যাই। আচ্ছা, অর্গানিকের আরেকটা প্রবলেম। COOH, CnOCH3 এবং NH2 নির্দেশক গ্রুপ যথাক্রমে অর্থপ্যারা, মেটা মেটা অর্থপ্যারা। আচ্ছা, COOH ক্ষেত্রে আমরা কি জানি? হ্যাঁ, যে কার্বনের চেয়ে অক্সিজেনের তড়িৎঋণাত্মকতা মান বেশি, তো এটা হচ্ছে মেটা নির্দেশক, মেটা। CN, কার্বনের চেয়ে নাইট্রোজেনের তড়িৎঋণাত্মকতা মান বেশি, তো এটা হচ্ছে মেটা নির্দেশক। অ্যাগেন আমি এতগুলা আমরা হচ্ছে মানে ফার্স্ট টু লাস্ট করবো না, আমরা জাস্ট ফার্স্টটা চেক করবো, লাস্টটা চেক করবো। NH2, তো নাইট্রোজেনের হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার মান হাইড্রোজেনের চেয়ে বেশি, তো এটা কী হবে? অর্থপ্যারা নির্দেশক, রাইট? তো আমাদের ফার্স্ট আছে কি, 2টা মেটা আছে আর একটা অর্থপ্যারা আছে। তো এরকম অপশন কী কী আছে? 2টা মেটা, লাস্টেরটা অর্থপ্যারা। আচ্ছা, এই একটা আছে অর্থপ্যারা, তো এটা হবে না। প্রথমে অর্থপ্যারা, তো এটাও হবে না। প্রথমটা মেটা আছে, লাস্টেরটা মেটা আছে, তো এটাও হইতেছে না। তো আমাদের এরকম অ্যান্সার আছে কয়টা? অ্যান্সার হওয়া সম্ভব এমন অ্যান্সার আছে একটা। তো দ্যাটস দ্য অ্যান্সার। তোমার সবগুলো করারও দরকার নেই, আর কোশ্চেন সব দেখারও দরকার নেই। তো চলো লাস্টে বিক্রিয়াটা দেখি। আচ্ছা, লাস্ট না, পরবর্তী প্রবলেমটা দেখি। SN2 বিক্রিয়ার ক্ষেত্রে কোন তথ্যটি সঠিক নয়? SN2 বিক্রিয়ার ক্ষেত্রে কোন তথ্যটি সঠিক নয়? তো অ্যালকাইল হ্যালাইডের অপসারণ বিক্রিয়ার ক্ষেত্রে RX এর সক্রিয়তার ক্রম 1 ডিগ্রি থেকে 3 ডিগ্রি অস্থায়ী জটিল যৌগ গঠন করে। আচ্ছা, RX এর সক্রিয়তার ক্রম মানে SN2 বিক্রিয়ার ক্ষেত্রে RX এর সক্রিয়তার ক্রম 1 ডিগ্রি বেশি, 3 ডিগ্রি কম, এটা তো সত্যি। তো আমাদের বলছে কোনটা সঠিক নয় এটা বের করতে হবে, তো এটা আমাদের অ্যান্সার হবে না। অস্থায়ী জটিল যৌগ গঠন করে, হ্যাঁ, SN2 বিক্রিয়ার ক্ষেত্রে কি অস্থায়ী জটিল যৌগ গঠন করে? মানে এটার ক্ষেত্রে কী হয়, ধীরে ধীরে হচ্ছে ব্রেকআপ হয়, পরে আস্তে আস্তে প্যাচ আপ হয়। তো অস্থায়ী জটিল যৌগ আমরা বলতে পারি আমব্রেলা ইফেক্ট ক্রিয়েট করে, রাইট? তো অস্থায়ী জটিল যৌগ তৈরি হয়, তো এটা কি অ্যান্সার? না, এটা অ্যান্সার না। তো পরবর্তীতে কী বলে দেওয়া আছে? 2 ডিগ্রি RX-এর বেলায় SN1 ও SN2 সমভাবে ঘটে। আচ্ছা, তো 2 ডিগ্রি RX-এর ক্ষেত্রে কী হয় আমাদের? এটা দ্রাবকের উপর নির্ভরশীল হয়। দ্রাবক যদি স্ট্রং হয়, মানে স্ট্রং মানে দ্রাবক বলতে তো হচ্ছে নিউক্লিওফাইল, রাইট? এসটি স্ট্রং হলে কী হয়? SN2, অ্যান্ড যদি এটা হয় উইক নিউক্লিওফাইল হয়, উইক নিউক্লিওফাইল হয় তখন হয় SN1।
তো 2 ডিগ্রি আরএক্সের বেলায় 2 ডিগ্রি আরএক্সের বেলায় SN2 SN1 সমভাবে ঘটে। মানে দ্রাবক যদি স্ট্রং হয় তাহলে SN2 হবে, দ্রাবক যদি উইক হয় তাহলে SN1 হবে। মানে এটা সঠিক, কিন্তু আমাদের বলছে কোনটা সঠিক নয়, তো এটা হচ্ছে ভুল অ্যান্সার। তো লাস্টে একটাই বাকি আছে, আবার এলিমিনেশন প্রসেস দিয়ে আমরা বলতে পারি দুর্বল নিউক্লিওফাইল বিক্রিয়ার গতি নিয়ন্ত্রণ করে, তো দ্যাটস উইল বি দ্য অ্যান্সার। ওকে, লাস্ট প্রবলেমে চলে আসছি। MSDS এর পূর্ণ নাম কোনটা? দেখেই বলে দেওয়া সম্ভব, ম্যাটেরিয়াল সেফটি অ্যান্ড ডেটা শিট। এই তো, আর কি আছে? না, আমাদের শেষ। তো আমি চেষ্টা করছি ইন ডিটেল সলভ করে দেওয়ার। তো তারপর হচ্ছে যদি কোনো কিছুতে ভুল করি তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাইতে পারো, অ্যান্ড আমি ট্রাই করব হচ্ছে সলিউশন, মানে এই যে সলিউশন পিডিএফটা দিয়ে দেয় কমেন্ট বক্সে, অ্যান্ড কেমন লাগছে সলভটা এটা জানাইতে পারো আমাকে। তো এই তো, ভালো থাকো, পড়াশোনা করো।